আজকের এই বিশেষ প্রতিবেদনে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন প্রশাসনিক অধিকর্তা, প্রাক্তন সাংসদ, রাজ্যসভা বিশিষ্ট লেখক এবং অত্যন্ত সুবক্তা জহর সরকার মহাশয়। স্যার স্বাগত। আমরা আজকে মূলত আলোচনা করব রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সব থেকে বেশি চর্চিত বিষয় এসআইআর নিয়ে। প্রায় 60 লাখ মানুষ অ্যাডজুডিকেশনের তালিকায়, আর কিছু মানুষের ভোট বাতিল। এই পুরো প্রক্রিয়ার মাঝখানে একটা ছোট্ট বিষয় যেটা আলোচনা না করলে নয়, সেটা হচ্ছে যে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই তিনটে শব্দ, তার মাঝে এই যে টোটাল আইনি প্রক্রিয়া, আমার যতদূর জানা স্পেশাল শব্দটি বোধহয় নতুন ভাবে এখানে আগত আর কি। আপনি এইটা দিয়ে আলোচনাটা শুরু করলে আমরা এগোতে পারবো। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে আইনে কিছু লেখা নেই, আইনের বইয়ে কোথাও স্পেশাল কথাটি নেই। কারণ আইন নিয়ে যখন আমরা কথা বলি, প্রতিটি শব্দের একটা মূল্য আছে। এখানে আমি বারংবার বলছি যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে আইনে বা রুলে কোথাও নেই। রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস 1960 লেখা আছে ইন্টেন্সিভ রিভিশন, নিবিড় সংশোধন। বিশেষ নিবিড় সংশোধন ব্যাপারটি বোঝা গেল না, ওটা আইনের বাইরে। আইনে আমি বলবো যে আইন বহির্গত, কিন্তু সুপ্রিম কোর্ট দেখছে একটা ঔদার্য দেখাচ্ছেন এই ব্যাপারে, এই নিয়ে কোনো মন্তব্য করছে না। অতএব আইনের বাইরেও ইলেকশন কমিশন তার মতন কাজ চালিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই স্পেশাল বলতে গিয়ে যে নতুন ভাবে পদ্ধতিটা তৈরি করা হয়েছে, শুধু খামখেয়ালি পানার উপর নয়, এটা চেষ্টা করেছিল যে মানুষটি যেটা পারলাম না বাংলার ভোটার কাটতে, আমরা যন্ত্র দিয়ে কাটবো, কম্পিউটার দিয়ে। এখন কাকে কে কাটবে সেটাই হলো বড় কথা। এই কাটাকাটির মধ্যে 7,68,00,000 বোধহয় প্রথম ছিল। একদম, আমি প্রথম দিনই বলেছিলাম যে 7,68,00,000 মধ্যে অনেক ভুয়ো ভোটার, ডাবল ভোটার, মৃত ভোটার আছে। আমি 1998, 1999 দুটো লোকসভা নির্বাচন করেছি এবং তার আগে রোল রিভিশনও করেছি। তো রোলের দিকে তাকালে, রোলের সাথে জনসংখ্যা মেলালেই বোঝা যায় যে কতখানি তার মধ্যে সামঞ্জস্য আছে বা নেই। এর থেকে 50 লক্ষ থেকে 70 লক্ষ এক নজরে মনে হচ্ছে যে হয় ডবল এন্ট্রি আছে, মানে তারা বাড়ি পাল্টেছে, তারা নাম কাটেনি। এই যে নতুন নতুন শহরতলি নতুন নতুন তৈরি হচ্ছে, নিউ টাউন, উদাহরণ হিসেবে আমি দিই, যারা বেহালার থেকে নিউ টাউন গেছে, হাওড়ার থেকে নিউ টাউন গেছে, হাওড়ার বাড়িও কাটেনি, বেহালার বাড়ির নামও কাটেনি। এরকম করে সব পুরোটা ইচ্ছাকৃত নয়, কিন্তু আছে। আর রাজনৈতিক দল যখন শাসক দল খেলে, তা কিছু ইচ্ছাকৃত থাকতে দেয়, মানে জেনেও ওটাকে কাটাকাটি করে না যে ওই ভোটটি আমরা দিয়ে দেবো কারোর হয়ে। এটা একটা প্রবণতা থাকে, এবার এই ক্ষেত্রেও আছে। অতএব একটা পরিষ্কার করার কারণ আছে, পরিষ্কার করার প্রয়োজনীয়তা ছিল। পরিষ্কার করতে গিয়ে যে একেবারে মানে কাটিং মেশিনের মধ্যে সবাইকে ফেলে দেওয়া হবে, এইটা কোথাও লেখা নেই যেভাবে কাজকর্ম চলছে। আমার মনে হয় যে শুধু এটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস একটা ইস্যু বানিয়ে নিয়েছে, নিয়ে একটা যে যার নাম বাদ গেল সবই বিজেপি করেছে এরকম একটা হাওয়া তুলেছে, নিয়ে তাদের দিকে একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেটাকে যে অন্যান্য গণতান্ত্রিক দল কিন্তু এই ইস্যুটা তুলছে না। এটা একটা মানে এটা একটা কি বলবো সুযোগ তারা ছেড়ে দিচ্ছে। এটা চোখে লাগছে লোকে, যে ভোটার তো কারোর দলের, মানে পার্টির কার্ডার ছাড়া ভোটার তো কারোর দলের নয়। অতএব ভোটারের যখন নাম বাদ গেছে, শিক্ষিতা হেডমিস্ট্রেস তার নাম বাদ গেছে, তাকে তৃণমূল গিয়ে বলছে দেখেছেন ওই বিজেপি শয়তানেরা ইলেকশন কমিশনের সাথে যোগসাযোগ করে আপনার নামটা কেটেছে। এই যে প্রচার, এই যে ন্যারেটিভ, এটা তো ওরা খুব জোর ভাবে করে গেছে। কিন্তু ওরা যে কত লোক ঢুকিয়েছে বা কত ভুয়ো ভোটার ডাকতে দিয়েছে, সেই ন্যারেটিভটা কেউ তোলেনি। এটা প্রথম দিন থেকে বলছি। কেন অন্যান্য দলেরা সবাই চেয়েছে যে কিছু নাম পরিষ্কার হোক, ছাঁটাই হোক, কিন্তু সেই করতে গিয়ে যে ইলেকশন কমিশন একটা অন্য খেলাতে নেমে গেছে, সেটা কিন্তু অতভাবে তারা প্রকট হয়ে ধরতে পারছে। এখানে স্যার একটুখানি ইন্টারাপ্ট করবো। আপনি বললেন যে অন্য অনেকেই চেয়েছে, অন্য দলও চেয়েছে যে এই ভোটার তালিকা সংশোধন হোক। এই ভোটার তালিকা সংশোধন তো এর আগেও হয়েছে, লাস্ট 2002 সালেও হয়েছে। এই যে সংকটময় পরিস্থিতি তৈরি হলো রাজ্য জুড়ে, গেল রব, এবং সত্যি এতগুলো মানুষ বিপদের সামনে এসে দাঁড়িয়েছে, এইটা কি তখনও দেখা গেছিল নাকি নতুন কোনো একটা বিষয় আমদানি হলো? না, এই এসআইআরটা
যার মাথার থেকে বেরিয়েছে, যে আমলাই বলবো আমার থেকে অনেক ছোট বয়সে, কিন্তু যে আমলার মাথার থেকে বেরিয়েছে তার মাথার থেকে অনেক কিছু আগে বেরিয়েছে। আমরা তো কে কি করে আমরা জানি। ওকে একসময় অমিত শাহ চার্জ দিয়েছিল যে কাশ্মীরের আইন শৃঙ্খলাটা দেখতে। তো যেখানে থাপ্পড় মারা যায় সেখানে লাঠি মেরেছিল, যেখানে লাঠি মারা যায় সেখানে ট্যাঙ্ক চালিয়েছিল। ওর একটু উগ্রতার প্রতি একটা প্রবণতা আছে, অমিত শাহর মতনই কিছুখানি, মানে জেনেটিক ট্রেন্ড আছে। এবং তার নিরপেক্ষতার যে একেবারেই নেই সেটা আমরা অনেকেই জানি। যে রাজীব কুমার একে তো যেরকম করে তাকে এমপি করে দিচ্ছে, আমি তো কালকেই বললাম যে রাজীব কুমারকে এত দেরি করলো কেন? আমি ছাড়ার পরেই তো করে দিতে পারতো, ইউনিফর্ম পরে এমপি হতো আর কি। মানে কোনো তো এদের তো কোনো রাজনৈতিক যাদের আইডেন্টিফিকেশন আছে তাদের তো এইসব ব্যাপারে লাজ লজ্জা একটু কম থাকে। তা এই আমাদের জ্ঞানেশ কুমারেরও ঠিক তাই। আচ্ছা, এবার দেখা যাচ্ছে জ্ঞানেশ কুমারকে একা দোষ দিলে হবে না, কেন জ্ঞানেশ কুমারের ব্যাপারটা পুরোপুরি প্রথম দিন থেকে কিন্তু সুপ্রিম কোর্ট নিয়ে নিয়েছে। সুপ্রিম কোর্টের একটা আমরা আশা করেছিলাম একটা নির্দেশ থাকবে যে এই স্পেশাল কথাটি কোথা থেকে বার করলে, এক নম্বর, এবং এই যে তুমি দুমদাম করে অর্ডার দিচ্ছ এটা নেবো ওটা নেবো না, তার ভিত্তিটা কি। সুপ্রিম কোর্ট কয়েকটি ক্ষেত্রে বলেছে না এই নথিটাই নিতে হবে, এই অ্যাডমিট কার্ড নিতে হবে, হায়ার সেকেন্ডারি অ্যাডমিট কার্ড নিতে হবে, আধার কার্ড দেখালে ছাড়তে পারবে না। কিন্তু এগুলো মনে হচ্ছে কিছু চিমটে কাটার মতন। এরা মানে পুরো মানে সর্বব্যাপী কোনো এই নিয়ে কোনো ডিসিশন হয়নি। তাতে হয়েছে গণেশ কুমার যা পাচ্ছে করে গেছে। আচ্ছা, এবার এই গণেশ কুমার আবার এই মানে কি বলবো, একতরফা গণেশ কুমার এবং তার কমিশন বলতে লজ্জা লাগে, কেন কমিশনের মধ্যে এত ভালো ভালো লোক আছে, আমি তাদের সাথে কাজ করেছি, এত নিরপেক্ষ লোক আছে যে তাদের হয়ে কষ্ট হয় যে তারা কি করে এরকম একটি লোকের সাথে কাজ করছে। কেন আমি আমার সময় আমি ইলেকশন কমিশন অনেকবার গেছি, আমি যখন এখানকার মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলাম, খুব ব্রিলিয়েন্ট লোক পেয়েছি যারা একেবারে নিরপেক্ষ। তখনকার দিনে বামপন্থী সরকার ছিল, ওরা আমাকে সতর্ক করে দিত যে আপনি কিন্তু একবার বাঁদিক ডান দিক হেলবেন না, এরকম লোক দেখেছি। না ঠিক আছে, সেখানে কি করে এরকম একটা সংস্থা, ঐতিহাসিক সংস্থাকে একটি লোক ওটাকে নষ্ট করতে পারে? আচ্ছা, জ্ঞানেশ কুমারের টার্গেট ছিল বাংলায় বিজেপির অরিজিনাল টার্গেট। বিজেপির বক্তব্য হলো যে বাংলা তারা জিততে পারছে না তাদের মেধার অভাবে নয়, তাদের চেষ্টার অভাবে নয়, বাংলা তারা জিততে পারছে না এই জন্যে যে সারা বাংলাদেশ থেকে সব লোক এসে বাংলা দখল করে নিয়েছে, অনুপ্রবেশকারী। এটা একটা সবচেয়ে বড় কথা। আর সেই অনুপ্রবেশকারী বাম আমল থেকে তারা শুরু হয়েছে, তৃণমূল আরে করে, এটা তাদের ন্যারেটিভ। এখন এই ন্যারেটিভটা ইলেকশনের এই রোল রিভিশনের সময় কি হবে, এখন তো বলে বসে আছে। এবার রোল রিভিশনের সময় গণেশ কুমারের ন্যারেটিভটা যেটা ছিল সেটা হচ্ছে যে ভুয়ো মুসলিম ভোটারদের ধরে আনা, একেবারে সোজা করে বলছি, মুসলিমদের উপর ধরে আনা। কিন্তু মুশকিল হচ্ছে একটা আইনের মার কাছে পড়ে গেছে। মতুয়ারা যারা মতুয়া ভাইয়েরা তারাও কিন্তু একই অবস্থায়, একটা বড় সংখ্যায়, বিরাট সংখ্যা, 1 কোটির কাছাকাছি, 70 লক্ষর কাছাকাছি আছে যাদের হাতে নথি নেই। নথি না থাকাতে তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে। বিজেপি বললো আমরা তোমাদের নাগরিকত্ব করে দেবো আর তোমরা হিন্দু বলে, মনে আছে সে বৈষম্যমূলক আইন, কিন্তু সেই কাগজ তো দেয়নি হাতে। কাগজ, নাগরিকত্বের কাগজটা যতক্ষণ ওর হাতে দিচ্ছে ততক্ষণ কিন্তু নাগরিকত্বের ব্যাপারটা একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। বাংলার মানুষ এই ধোঁয়াশাপানা নিয়ে কোনো রকমে তাদের অস্বস্তি ছিল না, কেন তারা জানে তারা শরণার্থী, তারা তাদের আছে, বাংলার রোডে তারা থাকলে বাংলার মানুষ কারো ক্ষতি হতো না। তারা বিজেপিকে ভোট দিচ্ছে, দিক না, ওদের ব্যাপার। কিন্তু ওইখানে গিয়ে ফাঁদে পড়ে গেছে এই যে তুমি যখন এত নাগরিকত্ব এত রকম যখন চাপ সৃষ্টি করেছো, এবং মুর্শিদাবাদে 11 লক্ষ লোককে ডাউটফুল লিস্টে, বিচারাধীন লিস্টে রেখেছো, মালদাতে 8 লক্ষ লোক অ্যাডজুডিকেশন তালিকায় রেখেছো, তোমার তবে 24 পরগনার আর কিছু নদীয়ার লিস্টে নেই কেন? মানে পুরো জিনিসটা বেরিয়ে আসছে। আমি বারবার বলছি আমি চাই না ওদের নাম কাটা যাক, আমি ওই মতে বলছি না, কিন্তু
যদি আইনের তরফ থেকে বলতে হয়, আইনের সূক্ষ্ম ব্যাপারে ওরও যা অবস্থা, অন্য কোনো অনুপ্রবেশকারী যদি এসে থাকে তারও তো অবস্থা। কিন্তু মালদার মুর্শিদাবাদ যেটা করেছে সেটা হচ্ছে বিজেপির একেবারে পূর্ব পরিকল্পিত প্ল্যান অনুযায়ী 7 নম্বর ফর্ম, যেটাকে অবজেকশন ফর্ম বলে, ওটা লাখে লাখে প্রিন্ট করেছে, লক্ষ 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 প্রিন্ট করে সেই ফর্ম একে তাকে দিয়ে ভরে দিয়েছে। দিয়ে প্রায় ওখানকার মানে সিকি ভোট, মানে 20-25% ভোটারের নামে দিয়ে দিয়েছে, এড়িয়ে নয়। হ্যাঁ, ওর এগেনস্টে একটা চার্জ দিয়ে দিয়েছে। এখন এগুলো সব বিচারের দিনে চলে গেছে। দিলে, কাগজটা দিলে তো বিচার করতেই হবে। এটা ওখানকার একটা মানে কি বলে, ওদের তো উপায় নেই, ওরা তো জিততে পারছে না। ওদের দেখাতে হবে যে মালদা মুর্শিদাবাদে এমন ভাবে বসে গেছে বাংলাদেশি মুসলমান যে তাদের জন্যই হারছে। আসল যে বাংলার মানুষ তাদের রিজেক্ট করছে, বাংলার মানুষ সব দলেরই বিজেপি ছাড়া সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। প্রত্যেকটি দল, বাংলার সংস্কৃতির মধ্যে সাম্প্রদায়িকতা নেই। কংগ্রেস হোক, বাম হোক, এসইউসি হোক, যে হোক, ফরডক হোক, সবাই কেউ বিশ্বাস করে না। একমাত্র এই বিষাক্ত নীতিতে বিশ্বাস করে বিজেপি জিততে পারছে না বলে দিচ্ছে যে বাংলাদেশকারীরা ধরে রেখেছে। আর সেই বাংলাদেশকারীদের নামে সারা ভারতবর্ষে একটা ভোট চালিয়ে গত সেপ্টেম্বর থেকে এই বছরের জানুয়ারি অব্দি কত হাজার লোককে মারা হলো, কত হাজার বাঙালিকে মারা হলো শুধু বাংলা ভাষায় কথা বলছে বলে। এই যে 4 মাসের অভিযান অমিত শাহ নির্দেশে করা হলো, লিখিত নির্দেশে, সেখানে ঠিক কজন বাংলাদেশি পেয়েছো তোমরা? একবারও বলতে পারছি না, একবারও বলতে পারছি না। এখানে একটা প্রশ্ন, নির্বাচনের মুখ্য আধিকারিক জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার, তিনি বলছেন যে এত বড় একটা প্রক্রিয়া, ঠিকই তো, অনেক বড় প্রক্রিয়া, প্রায় 8.5 কোটি লোকের যে ভোটাধিকার থাকবে কিনা তার ঝাড়াই বাছাইয়ের কাজ যে করবে, একটা বড় কাজ, বড় প্রক্রিয়া, তার মধ্যে ছোট একটা ভুল হতেই পারে, সেটাও মানা গেল। ছোট ভুলটা হচ্ছে 60 লাখের উপরে লোকের অ্যাডজুডিকেশনের তালিকা, 1। 2, এই ভুল যাতে না হয় বা ভুল শুধরে নেওয়া যায়, তার জন্য জ্ঞানেশ কুমার কি পথ অবলম্বন করে? না, জ্ঞানেশ কুমার ইচ্ছাকৃত ভাবে, ওর একটা সন্ত্রাস ছড়াবার একটা প্রবণতা আগেও ছিল। আমি কাশ্মীরের ক্ষেত্রে যেটা বলছি সেটা আমি ইতিহাসের পাতা থেকে, খবরের কাগজ থেকে দেখিয়ে দেবো যে ওর একটা এমনিতেও একটু দাদাগিরি, যেটাকে বলা যায়, দাদাগিরির প্রবণতা ছিল। আর অমিত শাহর সাথে যুগলবন্দিতে ওর ওটা প্রবণতাটা বেড়ে গেছে। ওর কাছে কিছু যায় আসে না ওই ছোটখাটো ভুল। এখন যেটা করেছে, 60 লক্ষ লোকের নাম, যাদের মধ্যে প্রচুর জেনুইন লোক আছে, তাদেরকে হ্যারাস করা হচ্ছে। আর যাদের নাম বাদ গেছে এই লিস্ট থেকে, যেখানে না বিচার, 3 রকম আছে তো, সাদা মানে তুমি আছো, ডিলিট মানে তুমি গেছো, মুছে ফেলেছে, আর তৃতীয় হলো বিচারাধীন। আচ্ছা, যারা গেছো মানে ডিলিট, তাদের মধ্যে এত জেনুইন লোককে ডিলিট করেছে যে বিশ্বাস করা যায় না। আমার কাছে রোজ খবর আসছে, হ্যাঁ, ডিলিট করে দিচ্ছে। এখন ও করছে কি, ও যে সূক্ষ্মতা, যারা মানে বাহুবলের উপর চালায়, তাদের কাছে সূক্ষ্মতা জিনিস, যে হাতুড়ি চালায় সে, তার পক্ষে কাঁচি চালানো একটু মুশকিল হয়। ও একটা খড় কাটার মেশিন হয় না, আমাদের বিচুলি কাটার মেশিনটাকে ক্যাচ করে কাটে, আমরা দিয়ে দিই, তার সামনে বাংলার মানুষকে ফেলে দিয়েছে। আচ্ছা, এতে এইসব দুঃখ আর এগুলো প্রক্রিয়ার কথা বাদ দিয়ে যদি বলি, আমাদের দেখতে হবে মানুষের মধ্যে কি ইমপ্রেশনটা হচ্ছে। মানুষের মধ্যে, সারা বাংলার মানুষের মধ্যে একটা রাগ হচ্ছে। এটা কি হচ্ছে, এতবার ডাকা হচ্ছে কেন? আমার আগে বাবার জবে কোনোদিন এতবার ডাক হয়নি। আমি দিল্লিতে কাজে গিয়েছিলাম, সেখান থেকে আমাকে ডাকা হয়েছে, আমার মাকে নিয়ে যেতে হচ্ছে। এই যে হেনস্থ করাটা হচ্ছে একেবারে, এটাকে আমরা বলি মোদিয়েস পলিটিক্স। একেবারে মোদির পুরো রাজনীতির জীবনে এইভাবে করে এসছে। মানে এমন করে পারলে আমাদের অক্সিজেনটা আটকে দিয়ে বলে, এবার আমি তোমায় অক্সিজেন দিচ্ছি। মানে যেটা আমাদের প্রাপ্য সেটাকে আটকে দিয়ে সে ছেড়ে আস্তে আস্তে বলে, দেখো আমি তোমাদের দিয়ে দিলাম। এদের একটা ওটা কোনো, যাদের আইডিওলজি নেই তাদের তো স্ট্র্যাটেজির উপর বাঁচে। তো স্ট্র্যাটেজি, গণেশ কুমার ওই স্ট্র্যাটেজিতেই চলে এসছে।
এখন এই বিচুলির কলের সামনে সবাইকে ফেলে দিয়েছে। সবাইকে ফেলে বোঝাই যাচ্ছে যে বিচারাধীন বলুন আর এ বলুন, জজেরা কি করবে? জজের কাছে দেখা যাচ্ছে যে এই লোকটার নামে অবজেকশন হয়েছে, আর ওই লোকটার যদি কোনো একটা ডিটেল ভুল থাকে, তবে সেই ডিটেলের নামে জজের নামটা কেটে দেবে। আচ্ছা, জজেদের দোষ দেবে কেন? আমি ব্যাংকে একটা ডেট দিতে গিয়ে 2 কে 3 করেছি, আজকে সকালেই করেছি, আমার 2 মাথায় ঘুরছে মাস, আজকে 3 হয়ে গেছে। 2 কে 3 করেছি, সকালবেলা সেই ব্যাংকে গিয়ে ওটাকে কেটে সই করেছি, ব্যাংক ওটাকে রিজেক্ট করে দিয়েছে। তা কোনো যন্ত্রের সামনে জিনিসটা ফেললে তার মস্তিষ্কটাও যান্ত্রিক হয়ে যায়, একটা যান্ত্রিক রিপ্লাই দিয়ে বলে 2 3 হবে না। তা আমার লোকটি বললো, আচ্ছা আপনি কি দেখছেন? বলে আমি 2 দেখছি। বলে আপনি যদি চেকটা 2 হিসেবে মানেন তো 90 দিন তো পাচ্ছে আমার বাবু। লোকটা তো 90 দিন পাচ্ছে, যেহেতু কাটা আছে দ্বিতীয় আরেকবার লেখা হচ্ছে একটা সই করেছি আমি সেই। অতএব যদি ব্যাংকের ভদ্রলোক যদি এরকম করে থাকেন, তবে আমরা জুডিশিয়াল অফিসার যদি ছোটখাটো জিনিস নিয়ে কাটাকাটি করে, আমরা তাদের দোষ দিতে পারবো না। কারণ এই যে জুডিশিয়াল অফিসারদের নিয়ে আসা কাতারে কাতারে কত 700 না 900 এনে তাদেরকে তো হেনস্থা করা হচ্ছে। একটা ঝাড়খণ্ডের লোক, সে রাঁচি কোর্টে বসতো, তাকে বলা হচ্ছে চলো ওখানে, সে বলছে আমার মেয়ের সেকেন্ডারি পরীক্ষা, আমার সেটা দেখা বলে সব কিছু আপনি এখানে চলো। মানুষকে যে হ্যারাস করার এটা প্রবণতাটা, মানুষকে যে হেনস্থা করার, এটা সকলেরই ক্ষতি হচ্ছে। কিন্তু এই ন্যারেটিভটা দেখতে হবে আসলে মানুষ কোন দিকে। এখন দেখুন, এগুলো হলো প্রক্রিয়া, এগুলো হলো সব ব্যাপারে আমরা জাস্টিস পাবো না। যেটা আমি বারংবার সব দলকে বলি যে আমাদের ন্যারেটিভটা কোন দিকে যাচ্ছে দেখতে হবে। ন্যারেটিভটা কিন্তু একেবারে মমতার দিকে চলে গেছে, নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, চলে গেছে। ঠিক এখনই এই লিস্ট ঘোষণা হওয়ার পরে অ্যাডজুডিকেশন তালিকায় যাদের নাম আছে তাদের সকলকে মূল ভোটার তালিকায় যুক্ত করার পরেই ভোট ঘোষণা করতে হবে, এরকম একটা দাবি নাগরিকদের পক্ষ থেকে প্রায় যত্রতত্র শোনা যাচ্ছে। খুবই ন্যায্য দাবি, কিন্তু ন্যায্য দাবি হওয়া সত্ত্বেও ইলেকশনের অঙ্কটা দেখুন। ইলেকশন যদি আমার শেষ করতে হয় মে মাসের 3য় সপ্তাহের মধ্যে, 2য় বা 3য় সপ্তাহের মধ্যে শেষ করতে হয়, আর আমরা হলাম সবচেয়ে বাজে রাজ্য, আমাদের এখানে 8 বার ভোট করতে হয়। আমার সময় 6 বারে হয়েছিল, এবার 8 বার করতে হয়, এবার পারলে 9 বার করাবে। 8 বার যদি 8 স্টেজে ইলেকশন হয়, 8 ধাপে ইলেকশন হয়, তবে আমাদের 1.5 মাস থেকে 2 মাস সময় লাগবে। এটার একটা প্রশাসনিক একটা সিস্টেম আছে, প্রক্রিয়া আছে, যে আমি যেটাকে জোন 1 বলছি আর একটাকে জোন 3 বলছি, আমি 1 থেকে 3-তে মুভ করব, আর 2 থেকে 4-এ আমি নেব। এসব অঙ্ক করা থাকে। তাদের জন্য আমাদের 7 দিন সময় দিতে হবে, যে ওরা যাবে, ওরা গোটাবে 1 জোন থেকে 4টে জেলা, 1 জোন সেখান থেকে উঠিয়ে তাদের যেতে হবে জোন 3-তে, আর 3টে জেলা সেখানে তারা নিয়ে যাবে, তাদের গিয়ে সেট আপ। তা মানুষ তো তারা। আচ্ছা, এই 1 সপ্তাহ করে যদি ফারাক দিই, তবে আমার মতে 15 থেকে 20 তারিখ মার্চের মধ্যে নির্বাচন ডিক্লেয়ার করতে হবে। এটা আমার অঙ্কতে। আমি পুরোনোকালে এবং চেষ্টা করতে হবে গিয়ে, হ্যাঁ, 15 থেকে 20 তারিখের মধ্যে ওটাকে ডিক্লেয়ার করতে হবে। 15 থেকে 20 না হলে ম্যাক্সিমাম টানতে পারে 25 অব্দি। তার মানে আমাদের হাতে আছে 23 দিন, আজকের থেকে নিলে 23 দিন। আর যদি কমে ধরি, তবে ধরতে হবে 18 দিন আছে হাতে। 18 দিনে জজেরা কি করতে পারবে? তারা তো এমনিতেই একটু তাদের এটা স্টাইলটাই হলো একটু খুঁটিয়ে দেখার, দেখে কটা লোকের নাম যাবে। তার মানে এই ভারতবর্ষের প্রথম ইলেকশন, প্রথম রাজ্যে যেখানে ভোটার তালিকা না করেই ইলেকশন করতে হচ্ছে। আর সেই ভোটার তালিকার মধ্যে যদি কোনো প্রার্থীর নাম থাকে, তবে তার অবস্থা চিন্তা করতে হবে। সে প্রার্থী হিসেবে দাঁড়াতে পারছে না, কেন? তার নামটা অ্যাডজুডিকেশনে আছে। এই যে একটা ভয়াবহ একটা গন্ডগোল সৃষ্টি করলো, তার জন্য কিন্তু কেউ কাউকে কিছু বলে উঠতে পারছে না। আর তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে সবচেয়ে ফায়দা লুটেছে, যে এ দেখেছে আমাদের হেনস্থা করার জন্য করেছে। এটাতে আমি বারবার অন্য সবাইকে বলবো, অন্য সব নাগরিকদের বলবো, সব যারা
গণতন্ত্রে বিশ্বাস করে মানুষদের বলবো যে ওই ন্যারেটিভটা পা দেবেন না, নিজেরা বলুন যে আমাদের উপর অত্যাচার করছে, আমাদের উপর অত্যাচার হচ্ছে, এবং এটাকে সঞ্চার হয়ে এটাকে আরো আরো সোচ্চার করে আরো আরো বেশি করে লোকের সামনে তুলে ধরতে হবে। একটা বিষয় উঠে এলো যে মমতাময় পরিবেশ পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে, যে মমতাই যেন সবটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই করার উনি চেষ্টা একমাত্র করছে। যোদ্ধা। আগামী 6ই মার্চ হ্যাঁ। ধর্মতলায় একটা অবস্থান মঞ্চেরও ডাক দিয়েছেন উনি। তো এই সাংবিধানিক সংকট, এটা তো সাংবিধানিক সংকট, এই সাংবিধানিক সংকটের সময় হুম। সুপ্রিম কোর্টের লড়াইয়ের প্রস্তুতি, সেখানে গিয়ে কিভাবে রাজ্যের নাগরিকদের একটা বড় অংশের ডেটা নিয়ে গিয়ে কি লড়াই দেয়া যেতে পারতো যাতে মানুষের সুরাহা হতো, হ্যাঁ। সেই পথে উনি এখন হাঁটছেন না। হ্যাঁ। এখন আগে উনি ধর্মতলায় বসে অবস্থান মঞ্চ, এটা কি শুধুমাত্র সামনে বিধানসভা নির্বাচনের সামনে রেখে, এবং আপনি যেটা বললেন এক্ষুনি একটু আগে বলতে গিয়ে বললেন যে একটা যে পরিবেশ তৈরি হচ্ছে মমতাময় পরিবেশ, সেখানে আরেকটা অংশও কিন্তু হচ্ছে, যারা একেবারে প্রত্যন্ত এলাকায় নাম বাতিল গেছে, লাইনে দাঁড়িয়েছে, ডকুমেন্ট জমা করেছে, তাদের একটা বড় অংশ মনে করছে যে তারা এসডিও বিডিও যারা একেবারে পুরোপুরি রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারী অফিসার, তাদের দ্বারা বঞ্চিত, তাদের পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে, তাদের গাফিলতির কথা তারা বলছে, অভিযোগ উঠে আসছে। এই অভিযোগ উঠে আসলো, সেটা তো ন্যারেটিভে পরিণত হচ্ছে না। না, আমার বক্তব্য হলো দেখতে হবে বৃহৎ যেই মেসেজিংটা যাচ্ছে সেটাকে আমরা ন্যারেটিভ বলি। মানুষ কি বিশ্বাস করে, বিশ্বাস করছে, ঠিক। এই বিশ্বাসের দুনিয়াতে এই যে এখানকার প্রশাসনিক যন্ত্রর যে কোনো হাত আছে সেই প্রশ্নটাই উঠছে না। সবই যেন ওই নেতাজি সুভাষ রোডের সিইও অফিস থেকে হচ্ছে। বেচারা আমিও সিইও ছিলাম, আমি জানি আমার কতখানি ক্ষমতা ছিল, কতখানি পুরোপুরি রাজ্য সরকারের উপর নির্ভর করে কাজ করতাম, সম্পূর্ণভাবে সিইও। এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও তাই। তাহলে যে যে এলাকায় এলাকায় ন্যারেটিভটা উঠছে, হ্যাঁ। সাধারণ মানুষ যারা বলছে হ্যাঁ। যে অভিযোগের মূল তীর থেকে কিন্তু শুধুমাত্র ইলেকশন কমিশন তা নয়, এসডিও বিডিও যারা রাজ্য সরকারের কর্মী তাদের উপরেও, আপনি সেটাকেই সেটাকেও তুলে ধরলে এই যে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিল জুডিশিয়াল অফিসার লাস্টে ডিসাইড করবে, ওরা পাশ কাটিয়ে বেরিয়ে গেল। আসল যেটা প্রশাসনিক কাজ, নাম তোলা বাড়া ছাপানো এই করা, সব কম্পিউটার দিয়ে রাজ্য সরকারের কর্মচারীরা করেছে। আমি ধরেই নিচ্ছি তারা বিনা মতলবেই করেছে, আমি ধরে নিচ্ছি। কিন্তু ওই নাম শেষে ঢুকলো কি বাদ গেল, পুরোপুরি ইলেকশন কমিশন সুপ্রিম কোর্ট আর তার জুডিশিয়াল অফিসারের ঘাড়ে ফেললো, আয় বাস করে তারা নিয়ে নিল। এটা এই যে পদক্ষেপগুলো একটার পর একটা হচ্ছে, এগুলো নিয়ে একটা অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়, যে আমরা কোনোদিন জীবনে দেখিনি। আমার মানে আমি তো আমার এখন 74, মানে আপনি বুঝতেই পারছেন কত বছর ধরে ভোট দিচ্ছি, আর ভোট করেছি, রিটার্নিং অফিসার, রেজিস্ট্রিং অফিসার, সব কটা কাজই করেছি। এরকম মাঠ প্যাচের অবস্থা দেখা যায়নি। এখন যদি কোনো প্রার্থী কোর্টে যায় নিয়ে বলে আমি প্রার্থী হতে চেয়েছিলাম, শুধু আমি হতে চাইনি, আমি গতবার ছিলাম, তার আগের বারও ছিলাম, আর এবারও হতে চেয়েছিলাম, কিন্তু আমার নাম আপনারা অ্যাডজুডিকেট করে বাড়তে করতে পারেননি বলে আমি হতে পারিনি। মোহাম্মদ আদালত আমি বিচার চাই, তখন এই মোহাম্মদ আদালত কি বলবে? আমার মনে হয় ওই কায়দা করে একটা অর্ডার বার করবে কেউ না কেউ, যে যখন নোটিফিকেশন হবে যারা ক্যান্ডিডেট হতে চায় তাদের নামটাকে আমরা ফার্স্ট ট্র্যাকে বার করে দেবো। ফার্স্ট ট্র্যাক এরকম একটা কিছু বার করে, মানে এইসবের তো কোনো শেষ নেই না। একবার যখন ও সামলাতে পারছে না, ওর গাড়ির গিয়ার কাজ করছে না, ব্রেক কাজ করছে না, ও নিজেও সামলাতে পারছে না, এখন ও ভাবছে বাবা ঠাকুর করে এটা শেষ করে নিতে পারলে বাঁচ, যেভাবে হচ্ছে। আর ন্যারেটিভটা যে পুরোপুরি একেবারে এই যে গত 1.5 বছর ধরে মানুষের আন্দোলন চলছে, সেই সন্দেশখালী থেকে, তারপর আরজি কর নিয়ে, তারপরে কসবার রেপ কেস নিয়ে, তারপর আরো ওই শিক্ষকদের দুর্নীতি তো আছে, সবটাকে পুরো ন্যারেটিভটা সরে গেল, সাইডলাইন হয়ে গেল। একেবারে একটা নির্বাচন কমিশনের সাথে যে বক্সিং ম্যাচটা হচ্ছে অনেকখানি মনে হয় WWF এর বক্সিং ম্যাচের মতো, পুরোটা ফিক্স করা। আমার তো দেখে মনে হচ্ছে যে পুরোটাই যেন একেবারে WWF এ আমরা যেন কেউ বিশ্বাস করি না যে ঘুষিটা ঠিক করে মেরেছে, বক্সিং যেটা দেখায় টিভিতে, তাতে আমরা বলি কি যে সব ডুবঘাম আওয়াজ টাওয়াজ করে। কিন্তু জিনিসটা হচ্ছে যে পলিটিক্স হচ্ছে যে জিতা ও সিকান্দার, মানে যে জিতলো সেই রাজা। তাহলে কি এখানে জিতলো মুস্তারি বানু, মুর্শিদাবাদের এক প্রত্যন্ত এলাকার গৃহবধূ, শুনেছি সিপিআইএম করেন, উনি প্রথম মামলা করেছিলেন এই রাজ্যের কোনো মহিলা, এবং সেই মুখ্যমন্ত্রী যখন সুপ্রিম কোর্টে দাঁড়ালেন তখন সেই মহিলাটির নাম নিয়েই তো রেফার করলেন
এবং সব- আমি অদ্ভুত ভাবে দেখা গেল হ্যাঁ। সেখানে সাংবিধানিক সংকটের মুহূর্তে সাংবিধানিক যে বিষয়গুলো সেগুলো না তুলে ধরে হুম। রাজ্যের মুখ্যমন্ত্রী কটা অন্য বিষয় তুলে নিজে ওখানে ওই যে আপনি বললেন হুম। যে সামনে প্রচারের আলোতে আসার একটা চেষ্টা আমরা দেখলাম। না না, ওসবে ওগুলো হয়। আমি 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 একটা উদাহরণ থেকে বলছি। প্রথম বামফ্রন্ট সরকার যখন আমাদের এতে বললেন যে সারপ্লাস জমি, মানে যেসব আইন বহির্গত যে জমিগুলো রাখা হয়েছিল সেগুলো দখল করতে, যেগুলো গায়ের জোরে রাজ্য সরকারকে দিচ্ছিল না, তখনকার জমিটার জোর তারা দিচ্ছিল না, সেটা আইনে বললো যে আমরা গিয়ে কোটি গাড়ি পেতে দখল করে এগুলোকে পাট্টার অনুযায়ী গরিবদের মধ্যে বন্টন করতে হয়। আমার মনে আছে তখন যখন আমরা করতে নেমেছিলাম তখন একটার পর একটা কেস লেগেছিল হাইকোর্টে, এবং আমাকে কতবার সমন করে কতবার বকুনি দিয়েছে হাইকোর্ট, তার শেষ নেই। কেসগুলো কিন্তু কখনো বড় জমিদার করেনি, কেসগুলো একটি বিধবা করেছে। খুঁজে নিয়েছে যাদের কাছ থেকে জমি নিয়ে নেওয়া হচ্ছে তাদের বাড়ির এখন একমাত্র একটি বৃদ্ধা বিধবা পড়ে আছে, ওই বিধবাকে দিয়ে কেস করেছে। দেখো বাবু হাইকোর্ট, আমার তো এই নেই, বাপ ঠাকুর তার জমি ছিল, এরা এসে পার্টির লোকেরা প্রশাসনের লোকেরা দখল করে নিচ্ছে। হাইকোর্টের তখন প্রাণ গলে গেল। এই বিধবা দাঁড় করানো এর পুরোনো ট্যাকটিক্স, এগুলো পুরোনো ট্যাকটিক্স। তা যেটা আমার পক্ষে এই আপনাদের মাধ্যমে যেটা বলার চেষ্টা করব, যে প্রত্যেকটি বঞ্চিত মানুষের বুঝতে হবে, যারা এর মধ্যে থেকে বাইরের থেকে যারা ভুগছে এই জিনিসটার থেকে, তাদের বুঝতে হবে যে এদের মধ্যে বক্সিং ম্যাচটা ফিক্স হয়ে গেছে, আর শিকার হলাম আমরা। আমাদের যেই বিক্ষোভ দেখানো হয়েছিল সেই বিক্ষোভটা চেপে দেওয়ার জন্য একটা অন্য, যেরকম ট্রাম্পের নাম এপস্টিন ফাইলে বেরিয়ে গেছে, সবার নাম বেরিয়ে গেছে, আমরা এপস্টিন ফাইল ভুলেই গেছি, এখন শুধু ইরানের বোম নিয়ে কথা বলছি। আমরা ভুলেই গেছি সন্দেশকালে, আমরা ভুলেই গেছি আরজি কর, এখন শুধু কথা হচ্ছে এটা নিয়ে। এটাকে বলে বীরবলের রেখা। বীরবলকে একবার আকবর জিজ্ঞেস করেছিলেন, সবাইকে জিজ্ঞেস করেছিলেন একটি রেখা টেনে, যে রেখাটিকে না ছুঁয়ে এই রেখাটিকে ছোট কর। তো সব ওখানকার মন্ত্রী টন্ত্রী সবাই মিলে রেখাটা নিয়ে বলে না, ছুঁতে পারবে না, এই রেখাটা যা আছে তা থাকবে, এই রেখাটা আরো ছোট হবে। বুঝতে পারলেন না। বীরবল তখন সেদিন বোধহয় হাফ ডে সিএল নিয়েছিলেন। বিকেলবেলায় যখন বীরবল ফিরলেন, বীরবলকে জিজ্ঞেস করা হলো, বোধ আরে বাচ্চা, এই তো খুবই সোজা জিনিস, আপনার কলমটা দিন। কলমটা নিল, ওর পাশে একটা লম্বা রেখা টেনে দিল। ওই লম্বা রেখাটা হলে আগের রেখাটা ছোট হয়ে গেল। এই যে বীরবলের রেখা টানা, এটা হলো রাজনীতির একেবারে পুরনো খেলা। এপস্টিন ফাইল ভুলে গেল, মোদি গিয়ে ইসরায়েলে কি চুক্তি করে আসলাম আমরা সব ভুলে গেল, একটা যুদ্ধরত দেশের আগের দিন গিয়ে সেখানে গিয়ে কি চুক্তি করে এসছে ভগবান জানে, সব ভুলে গিয়ে আমরা এখন দেখছি যে ইরান বাঁচবে কিনা। হ্যাঁ, আমেরিকা আর পুরো পশ্চিমী মিডিয়া আমেরিকার হাতে, তারা শুধু তাদের খবরটা দিয়ে যাচ্ছে। এখন এইভাবে একটা ন্যারেটিভ দিয়ে আর একটা ন্যারেটিভকে কেটে দেওয়া, আমার এখন মনে হচ্ছে যে আমাদের একটা এই ন্যারেটিভের যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে বলতে হবে যে এটা একটা বক্সিং ম্যাচ। আর ইলেকশন কমিশন যেভাবে বাংলার জন্য ঝাঁপিয়ে পড়েছে, আর তার সাথে সাথে সুপ্রিম কোর্ট যেভাবে বাংলার উপর অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট তার নিজের বিচারের মতন অর্ডার দিয়েছেন, আমি সেই নিয়ে প্রশ্ন তুলবো না, স্পেশাল অর্ডার দিয়েছে। তো সেই নিয়ে দুটো মিলিয়ে একটা যেটা জগা খিচুড়ি হয়েছে, সেই জগা খিচুড়িটার মূল ফায়দা কিন্তু পাচ্ছেন যারা শ্যাডো বক্সিং করছেন। আপনি বলছেন তাহলে এই খেলা বহু পুরনো খেলা, পুরনো খেলা। 2025-এই হ্যাঁ? 3রা ডিসেম্বর বছরের শেষের মুহূর্তের সময় হ্যাঁ, মালদার গাজলে একটি রাজনৈতিক সভা ছিল মুখ্যমন্ত্রীর। হ্যাঁ, সেখানে উনি বলছেন, ততক্ষণ আমি বেঁচে আছি, আমরা আছি, হ্যাঁ, মামাটি মানুষের সরকার আছে, হ্যাঁ, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। মানুষকে অভয় দিলেন, আর তারপরে এই সংকট। মানে একটা জিনিস তো করেওছে অনেক কিছু, এত বছর যে রয়ে গেছে সব তো না করে তো রয়নি, না করে রয়েছে। কিন্তু বোর্ড যেখানে মার খেয়ে যাচ্ছে অন্যরা, সেটা হচ্ছে ওর পাবলিসিটি অ্যান্ড পাবলিক স্ট্যান্ড। এটা বুঝতে হবে, পাবলিসিটি অ্যান্ড পাবলিক স্ট্যান্ডে কেউ দাঁড়াতে পারছে না, পায়ে একটা পট্টি লাগিয়ে নিল, মাথায় একটা পট্টি, ওই যে একটা এই আছে। এখন সাধারণ মানুষের একটা নাটকীয়তার বিরুদ্ধে তাদের একটা সংকোচ থাকে, দেখ আমি এর করবো কেন। এখন এইটা মানুষের বুঝতে হবে যে এই দুর্ভোগ
সৃষ্টি করেছে যে লড়াই, সেই লড়াইটাই কিন্তু আগের থেকেই ঠিক হয়ে গেছে। কারণ বিজেপি প্রথম থেকেই ঠিক করে নিয়েছে যে তাদের, বিজেপি সেন্ট্রাল হেডকোয়ার্টার ঠিক করে নিয়েছে তাদের এখানে জেতার দরকার নেই। শুভেন্দু টুবেন্দু কিছু চায় তাদের দিয়ে দেওয়া হবে, তারা চায় অনেক কিছু চায়, অনেক কিছু পায়, এসব দিয়ে দেওয়া হবে। তারা 50-60টা ভোট পেয়ে গেলেই হলো, 70টা 100টা ভোট পেয়ে গেলে হলো, ওই একটা অপোজিশন থাকবে আর ইনি থাকবে। এরা থাকলে সুবিধাটা কি? ইনি থাকলে ইন্ডিয়া ফ্রন্টের মধ্যে বিভেদবাদ, উনি স্পিকারের এগেনস্টে যখন ইমপিচমেন্ট মোশন আসছেন, কে ভোট দিচ্ছে না? তৃণমূল। যখন ভাইস প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছে, কে ইন্ডিয়া ফ্রন্টের বিরুদ্ধে গিয়ে ভোট দিচ্ছে? ইনি। এনাকে দিয়ে ইন্ডিয়া ফ্রন্ট, মানে আমাদের যেটা বলে বিরোধী শক্তির, সেখানে আঘাতটা পড়ছে। মানে আপনি যেটা বলতে চাইছেন, মানে বলছেন আর কি, যা করে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে পুরো যে প্রচার কৌশলের যে অপটিক্সটা নিজের পক্ষে রেখেছেন, নিজের পক্ষে রেখেছে। একটা নির্বাচন কমিশনকে একটা চিঠি করে দেওয়া 21-22 ডিসেম্বরের দিকে, যে এসআইআর বন্ধ করতে হবে। না, পুরোটাই আমরাও পার্লামেন্টও করতাম, চেঁচা অনেকক্ষণ ধরে ওর নামে চেঁচালো, এর নামে চেঁচালো, তারপরে যে আমরা চা খেতে বসতাম তখন গিয়ে বলতো ভালোই বলেছেন। আপনি প্রাক্তন প্রশাসনিক অধিকর্তা এবং আপার হাউসেরও মেম্বার, রাজ্যসভার প্রাক্তন সদস্য, আপনার কি মনে হয় পুরো বিষয়টাকে কিভাবে আপনি দেখছেন? আমার মনে হয় পুরো জিনিসটাই এখানকার মানুষের বিক্ষোভ, ক্ষোভ চেপে দেওয়ার জন্য। নাম কাটাকাটিতে চলে গেছে, তার মানে ক্ষোভ টব এখন ভুলে গেছে। অত সহজে মানুষের ক্ষোভ ভোলে না। মানুষের যে কারণে, যেই দুর্নীতির বিরুদ্ধে, মানুষের কুশাসনের বিরুদ্ধে যে ক্ষোভ, সে ক্ষোভকে আরো সঞ্চারিত করে রাখতে হবে, জিয়ে রাখতে হবে, যাতে ভোটে সেটা পরিণত হয়। আমি বলছি না যে ভোটে সেগুলো সেই ক্ষোভের ভিত্তিতে এই সরকারকে ফেলে দিতে। আমি আবার ওখানে সাবধান হয়ে বলছি, আমি কিছুতেই চাই না যে কোনো সাম্প্রদায়িক সরকার আসুক, কিন্তু আমার তার সাথে সাথে প্রতি বছর ওই সাম্প্রদায়িকের জুজু আসছে, আমাকে ভোট দাও করে, তারপরে ভোট জেতার পরে তার তোলাবাজ, তার থ্রেট কালচারের মাস্তানেরা তারা রাজ্য করে যাবে, আর আমাদের চুপচাপ বসে শুনে যেতে হবে ওর খেলা। এটা হতে পারে না। নবজাগরণের বাংলা তার সংস্কৃতির আমরা লাভ পেয়েছি যে একটি দল ছাড়া আর কোনো সাম্প্রদায়িক দল নেই। কেউ জাতপাতে বিশ্বাস করে না। আমার নাম সরকার, আমাকে কেউ জিজ্ঞেস করেনি যে তোমার কাস্ট কি, আমি নিজেও জানতাম না। এই যে কাস্ট নেই, এই নেই, কেউ কোনোদিন কথাবার্তা বলেনি। এখন সবচেয়ে বড় প্রয়োজন হলো মানুষকে সেই সচেতনতাটা জিইয়ে রাখতে, যে দেখো এটা একটা ফিক্সড বক্সিং ম্যাচ চলছে, এতে যদি তোমার নাম বাদ গিয়ে থাকে, এই বক্সিং ম্যাচের দৌলতে বাদ গেছে। এতে তোমার নাম যদি বেরিয়ে থাকে, তোমার ভাগ্যে বেরিয়ে এসছে। কিন্তু ভোট যারা দিতে যাবে তারা যেন মনে রাখে যে আমরা সাম্প্রদায়িক সত্তা চাই না, কিন্তু আমরা মানুষের আওয়াজটাও তুলে ধরতে চাই। এবার যে 5 বছরের খেলা হলো, এরা 77টি নিয়ে জিতে, আর ওখানে ওর বাকিটা নিয়ে কি হলো? কোন জিনিস মানুষের, কোন ক্ষোভ, কোন দুঃখ তুলে ধরা হলো? তার মানে একটি শক্তির দরকার যার উপর মানুষের ভরসা আছে। আরে আমাকে বলছিল যদি 2 জন যেতে তখন কি হবে, এবার তো শূন্য, যদি 2 যেতে। আমি তখন বললাম ইতিহাসের ছাত্র হিসেবে যে 50-এর পুরো দশকে 2 জন ছিল, জ্যোতি বসু আর রতনলাল ব্রাহ্মণ, কাঁপিয়ে দিয়েছে হাউস। আমরা জানি না ইতিহাস, কংগ্রেসের সে আমলে রতনলাল ব্রাহ্মণ এবং জ্যোতি বসু ছিলেন, পরে গিয়ে বোধহয় সোমনাথ লাহিড়ী ঢুকলেন। এই 2-3 যদি মেধা থাকে, তারা মানুষের বিষয় তুলে ধরতে পারে। সংখ্যা দিয়ে হয় না, মেধা দিয়ে হয়। সাম্প্রদায়িকতার রাজনীতি একেবারে টেনে সামনে তুলে আনা হচ্ছে। বিজেপির নেতারা দল বেঁধে সাম্প্রদায়িকতার রাজনীতির আগুনে রোজ ঘি ঢালছে। সদ্য দেখলাম আমরা কিছুদিন আগেই বিহার বিধানসভা নির্বাচনে, সেখানেও একইভাবে এসআইআর করে কিছু লোককে বাদ রাখা হলো। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার, তাদের সরকার তৈরি হলো, তারপর আবার করে তাদেরকে ভোটার তালিকায় যুক্ত করে নেওয়া হচ্ছে। কায়দা কি একই? বাংলাতেও ঠিক এই 60 লাখের উপরে যে লোক অ্যাডজুডিকেশন তালিকায় রাখা হলো, তাদের একটা বড় অংশ, খালি চোখে দেখলে বোঝা যায় তাদের একটা বড় অংশ যারা বংশ পরম্পরায় পিঢ়ির পর পিঢ়ি ধরে এখানে আছে, এখানেই জন্মেছে, এখানেই বড় হয়েছে, বংশ পরম্পরায় আছে। এই যে অপমান, এই যে বেজ্জতি,
এই যে লাঞ্ছনা, এর তো জবাব মোদীবাবু নিজে দিয়েছিলেন না, ইলেকশনের ওই 14 ইলেকশনের আগে বলেছিলেন যে এত ক্ষতি হচ্ছে, কেউ যদি মারা যায়, বলে আমার গাড়ির সামনে যদি কোনো কুকুর পড়ে যায় তাকে দোষ আমার, এর থেকে বেশি জবাব কি আনতে। উনি তো দিয়ে দিয়েছেন যে আমার গাড়ির সামনে যদি কুকুর পড়ে যায়, খুলে দেখুন, নেট খুলে দেখুন বলেছে কিনা। তো এটা হচ্ছে না, আমরা হলাম সেই কুকুর যারা গাড়ির সামনে পড়ে যাচ্ছে। এই জিনিসটা বুঝতে হবে। অধিকার কেউ কাউকে প্লেটে দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। এই যে অ্যাডজুডিকেশনের তালিকা, হুম এতগুলো ভোট বাতিল, হুম এত মানুষের রোজ আশঙ্কা, সংকটময় অবস্থা, এখানে নিরসনের পথ কি? যারা যাদের 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 নাম বাদ গেছে অন্যায়ভাবে বাদ গেছে, সেগুলোকে সংশ্লিষ্ট করা, মানে সেগুলোকে নথিবদ্ধ করতে হবে, নিয়ে আবার অ্যাপিল করতে হবে যে আমার নাম কেন বাদ গেছে। আর এই যে প্রচার শুরু হলো যে এইটা কি, এই যে সময়ের ফ্রেমওয়ার্ক নির্বাচন হ্যাঁ। সম্ভব? না, এই ফ্রেমওয়ার্কটার এটা এই জন্যই দরকার মিডিয়ার সামনে তুলে ধরা, যে কি কেলেঙ্কারিটা করেছে ওরা। আমি বলছি না যে একজন লোকের ভোট কাটা গেছে বলে তার ভোটের জন্য ইলেকশনটাকে আটকে রাখা। ধরে নিন এই পুরোটাই হচ্ছে ইলেকশন প্রক্রিয়ার শুরু হয়ে গেছে। এটা রোডের উপর সীমিত রাখলে সংকীর্ণ একটা ধারণা হচ্ছে, ছোট ধারণা। এটা ভোটের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাই যদি হয় আমার নাম কাটা গিয়ে থাকলো, সেটাও আমার ভোটের কেস হলো না। পাড়ায় পাড়ায় গিয়ে যদি 10টা করে নাম আমরা দেখাতে পারি যে দেখুন এই যে বক্সিং ম্যাচ খেলছে তারা, ফিক্সড বক্সিং এর জন্য এই 10 জনকে আপনারা চেনেন, এদের নাম বাদ গেছে, এটাকে আপনারা সহ্য করবেন? মাইক্রো লেভেলে ক্যাম্পেইন করতে হবে, মাইক্রো লেভেল। এখন অপরচুনিটি আছে, খুঁজে পাওয়া। ধন্যবাদ জহরবাবুকে সময় দেওয়ার জন্য, আলোচনা করার জন্য। ঠিক।